ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ৩টি মামলা করেছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। পরে দেশের জনগণের জানমালের যেন ক্ষতি না হয় সেদিকে সরকারকে তৎপর থাকার নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন জানান, ইতোমধ্যে 10টি দেশে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। ইসকন বাংলাদেশেও নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আপিলকারী আইনজীবীও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নিবে, মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দিবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখন ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবি ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা 3টি দায়ের হয়। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পৃথক 3 ঘটনায় পৃথকভাবে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 600 থেকে 700 জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় 14 জনকে এজহার নামের করে অজ্ঞাত 300 থেকে 400 জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় 13 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণে অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয় সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার, সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে। তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচার যাতে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এই সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসিয়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেয়নি আপিল বিভাগ। তার জামিন আবেদনটি 3 মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগে আদেশ দেন। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ 2019 সালের 10 মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের 16 জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল এবং ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন রিজওয়ানা হাসান। সকালে সেগুনবাগিচা নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে পায়রা বন্দর নগরী এবং কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে। আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে।
তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। আর আমরা আমাদের জন্মকাল থেকেই এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে, কৃষি জমি সুরক্ষিত হবে, কোনো কিছু আর সুরক্ষিত হয় না। আমার বোনও কেটে কেটে ওখানে মার্কেট বানায়, বাসা বানায়, কাজে একটা স্পেশাল জোনই আমাদের। আর এই লক্ষ্যেই আজকের যে পায়রা বন্দর নগরী এবং কুয়াকাটা উপকূলীয় অঞ্চল পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনার ব্যাপারে আলোচনা, সেটা যেন কিছু প্রস্তাবনা এসেছে রিভাইজড আকারে আসে, যেন সেটা দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট আনতে পারে। গাজীপুর কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 9টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয় পাশে অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এই মাসের 7 তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে শ্রমিক বিক্ষোভের খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে চলমান যে আন্দোলন সেটি কিন্তু আজও গাজীপুরের বেশ উত্তপ্ত রয়েছে এই শ্রমিক আন্দোলনে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে সকাল থেকে একটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে। এই মুহূর্তে যদি আমি আপনাদের একটু দেখাতে চাই, এটি হচ্ছে চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানার সামনে। এখানকার যে বিক্ষুব্ধ শ্রমিকরা রয়েছে তারা আসলেও মূলত তাদের অনেকের 2 মাস, অনেকের 9 মাস কিংবা 10 বছরের যে পেনশন স্কিম সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা সকাল 9টা থেকে রাস্তাটি অবরোধ করে রেখেছে। সে রাস্তা অবরোধ করার কারণে কিন্তু দুই পাশের যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে বকেয়া বেতন এবং অন্যান্য যে বেনিফিট সুবিধা রয়েছে সেগুলো কিন্তু দেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু মূলত না দেওয়ার কারণে কিন্তু শ্রমিক রাস্তায় নেমেছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু এই কারখানার গেটে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। তাদের কিন্তু বিভিন্ন সময় কিন্তু বলে আসা হচ্ছিল যে শ্রমিকদের যে পাওনাদি রয়েছে সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। সেই বুঝিয়ে না দেওয়ার কারণে গতকাল কিন্তু কারখানায় একটি অনির্দিষ্টকাল বন্ধের জন্য একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। সেই নোটিশ টানিয়ে দেওয়ার পর থেকে কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমেছে। তাদের যে বকেয়া বেতন এবং অন্যান্য যে বেনিফিট সুবিধা রয়েছে সেগুলোর দাবিতে কিন্তু তারা এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটি কিন্তু অবরোধ করে রেখেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক কারখানার সামনে কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা এখানে রয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা কিন্তু দফায় দফায় শ্রমিকদের সাথে বৈঠক করেছে যাতে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয় এবং যানবাহন চলাচল যাতে স্বাভাবিক হয়। সেটি কিন্তু আসলেও শ্রমিকরা কিন্তু সেটি শুনছেন এবং শ্রমিকরা কিন্তু জানিয়েছেন যে তাদের যে বকেয়া বেতন, সে বেতন না নিয়ে কিন্তু তারা ঘরে ফিরবে না বলে সোজা জানিয়ে দিয়ে দিচ্ছেন। এবং শ্রমিকরা কিন্তু বলছেন যে তাদের যে বকেয়া বেতন সেটির কারণে কিন্তু বাড়ি ভাড়া সহ অন্যান্য যে দৈনন্দিন জীবনের কেনাকাটা সেটি কিন্তু করতে পারছে না। সব মিলিয়ে বলা চলে এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলেও এই শ্রমিক আন্দোলনের কারণে যেমন শ্রমিকরা ঝামেলাতে রয়েছে এবং ভোগান্তিতে পড়েছে এবং অন্যদিকে কিন্তু যানবাহনের চালকরাও কিন্তু ভোগান্তিতে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সমাধান দিতে পারছে না। আর শ্রমিকরা অন্যদিকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যাতে যতক্ষণ পর্যন্ত তাদের বেতন দেওয়া না হবে ততক্ষণ কিন্তু তারা রাস্তায় থাকবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে শ্রমিক আন্দোলনের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার কার্যক্রম। কুড়িগ্রাম, শ্রীবদী এবং পাহাড়ি অঞ্চলে প্রায় 6 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 50 শয্যার এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, অ্যাম্বুলেন্স না থাকায় রোগীর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। লোকবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই হাসপাতালের অপারেশন কার্যক্রম। জামালপুর প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এই ভিড় নিত্যদিনের। চিকিৎসক সংকটে রোগীদের চাপ সামলাতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দিয়ে। 50 শয্যার এই হাসপাতালে 18 জন চিকিৎসকের বিপরীতে পদায়ন রয়েছে 11 জনের।
তার মধ্যে ৮ জন হাসপাতালে কর্মরত আর বাকিরা বিভিন্ন জায়গায় ডেপুটেশনে রয়েছেন। 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বকশীগঞ্জ উপজেলার প্রায় 6 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। একসময় হাসপাতালে সিজারিয়ান সহ অন্যান্য অপারেশন নিয়মিত হলেও চিকিৎসক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দুর্ভোগের শিকার হয়ে রোগীদের যেতে হয় বাইরের কোনো ক্লিনিক অথবা 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে। এতে চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষদের। উনি যে সুযোগ সুবিধা দিয়েছিল সমাজ সেবা থেকে চিকিৎসা করাইছে, আসছে, ভালো মন্দ জিজ্ঞেস করছে, কিন্তু ওই সুবিধাটা এখন পাইনি। ডাক্তারের ঠিক আছে, সবকিছু ভালোই হইতেছে। আমি লোকের মুখে যা শুনছি তার থেকে অনেক আমি বাস্তব প্রমাণ অনেক ভালো। দায়িত্বরত কর্মকর্তারা জানান, সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দিয়েও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোগীরা কতটা সন্তুষ্ট আমাদের সেবায়, এবং আমাদের প্রচুর রোগী এখানে সেবা নিয়ে যান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি এবং রোগীরা আমরা যতটুকু খেয়াল করি আমাদের প্রতি তারা সন্তুষ্ট। নদীবেষ্টিত চরাঞ্চল ও পাহাড়ি এলাকা নিয়ে গঠিত এই উপজেলার বেশিরভাগ মানুষই দরিদ্র। চরাঞ্চলের 6 লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, দেখছিলাম সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 2 মাসেরও বেশি সময় ধরে দুঃসহ যানজটে ভুগছে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। কোথাও এতটুকু রাস্তা ফাঁকা নেই। এই যানজটের প্রধান কারণ অবৈধ ব্যাটারি চালিত রিকশা এবং ইজি বাইক। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। ছাত্র জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর সুযোগ বুঝে আশপাশের এলাকা থেকে শহরে ঢুকে পড়েছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এতে করে নিত্যদিনের দুর্বিষহ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। সকাল হতে না হতে ইজি বাইক আর রিকশায় ছেয়ে যায় শহরের প্রতিটি রাস্তা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজটের মাত্রা। রাত 10টা অবধি অসহনীয় যানজটে ভোগে পৌরবাসী। মধ্যপাড়া থেকে আমি যদি কুমারশীলপুরে আসি 30 টাকা নিয়ে নেয়, আগে যেখানে ছিল 20 টাকা, এখানে ভাড়া 30 টাকা। যে কোনো দিক দিয়ে যাওয়ার জন্য খুবই কষ্ট করে দাঁড়ায়, মানে একটা রুট ক্রস করতে আজকাল 10 মিনিট লাগে যায়। এতে জরুরি কাজে শহরে বের হওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন, তেমনিভাবে নষ্ট হয় গুরুত্বপূর্ণ কর্মঘণ্টাও। অন্যদিকে যথাযথ মনিটরিং না থাকায় ভাড়া নিয়ে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে ইজি বাইক ও অটোরিকশা চালকদের। অবৈধ রিক্সারি যেটি আছে এটি মনে হয় আমরা যদি লাইসেন্স ঢুকি 100, ওরা ঢুকে 500। লাইসেন্স যারা পাইছে তারা 8টা 10টা ঘুরে পাইছে, আমরা একটা পাইছি না, আমরা লাইসেন্স চালাই যায়, আমরা লাইসেন্স পাই না। এদিকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ যানজট কমাতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে। অন্যদিকে পৌর প্রশাসক বলছে, পৌর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চালকদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। আমরা মাইকিং করতেছি যাতে কোনো অবৈধ রিকশা এবং পৌরসভার ভিতরে সিএনজি না ঢুকে। রুগী নিয়ে আসে যদি কোনো সিএনজি, আমরা ওইটাকে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করি, আর বাকি যারা আসে তাদেরকে আমরা আইনের আওতায় আনি। অনেকের 30-40টা করেও লাইসেন্স রয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, তারা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে আমরা এই লাইসেন্সগুলো বাতিলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর নিয়মিত আমাদের পুলিশ বাহিনীর সাথে পৌরসভার আমাদের নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। যানজট নিরসন ও ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামতাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।